আজকে আমরা পুরো মূলত ভরবেগের সংরক্ষণশীলতা সূত্র বা আমরা বলতে পারি হচ্ছে যে মোমেন্টাম কনজারভেশন ল কি পড়বো। মোমেন্টাম কনজারভেশন ল একটা ইন্টারেস্টিং টপিক। এখানে অনেক কিছু জানার আছে, অনেক টাইপের ম্যাথ আছে। ইনফ্যাক্ট আমরা এখানে আজকে প্রায় 12টার মতো ম্যাথ করব এবং আমরা প্রতিটা ম্যাথ ভালো করে বুঝবো। ভাইয়া যে কটা ম্যাথ পড়াই দিব এর বাইরে আর ম্যাথ নাই, সেটা আপনার টেনশনও করতে হবে না। ঠিক আছে, তার সাথে আমরা একটা একটা করে আগাই কিভাবে হচ্ছে ম্যাথ গুলোকে করা যায়। মোমেন্টাম কনজারভেশন ল বা ভরবেগের কনসেপ্ট হচ্ছে কিছুটা এরকম যে মনে করেন দুটো গাড়ি যাচ্ছে এবং দুটো গাড়ি একটা একটার সাথে ধাক্কা খেলো। ধাক্কা খেয়ে ওর ধাক্কা সাউন্ড কম না বাবা, সাউন্ড ঠিক আছে, তুমি সাউন্ডটা বাড়াও। সাউন্ড ঠিক আছে। ধাক্কা খেলো, ধাক্কা খাওয়ার পরে হচ্ছে যে এক একজন এক একটা বেগে হচ্ছে যে যাত্রা শুরু করলো। হাউ ডাজ ইট ওয়ার্ক, চলুন হচ্ছে আপনাকে একটা এক্সাম্পল দিয়ে বুঝাই, তাহলে আপনাদের জন্য জিনিসটা বুঝতে আরো সহজ হবে। সাউন্ড কম মানে সাউন্ড তো বেশি আছে, সাউন্ড কোথায় পেলাম? আমি তো এই সেম আইপ্যাড দিয়ে একটু আগেই ক্লাস নিলাম সকালের ব্যাচে, আইসিটি। ওকে, যেটা বলছিলাম, এটা হচ্ছে আমাদের একটা বস্তু, এটা আরেকটা বস্তু। এটা ইউ1 বেগে যাচ্ছে এবং এটা ইউ2 বেগে সামনের দিকে আগাচ্ছে, দুইজন দুই বেগে আগাচ্ছে। তো এবং এটার ভর হচ্ছে এম1, এটার ভর হচ্ছে এম2। তো এটা দুইজনই সামনের দিকে রোল করছে, এটার স্পিডটা বেশি। স্পিড বেশি হওয়ার কারণে ওরা দুজন সুন্দর মতো হচ্ছে যে ধাক্কা খেলো। ধাক্কা খাবে কিভাবে, চলেন দেখাই দিই। এই হচ্ছে সিনারিও। সিনারিওতে দেখা যাচ্ছে দুইজনই ধাক্কা খেয়েছে। হচ্ছে সংঘর্ষের সময়, হ্যাঁ, সংঘর্ষ বা কলিশন। সংঘর্ষ হলো বা ধাক্কা হলো, ধাক্কা খাওয়ার পরে তারা সুন্দর মতো আগায় যেতে থাকে। ঠিক আছে, এইটাকে আমরা বলছি হচ্ছে যে সংঘর্ষের পরের সিনারি। তো জেনারেলি দেখা যায় যে এই দুটো বস্তুর কোনো সংঘর্ষ হওয়ার আগে এবং পরে তাদের ভরবেগের মানে যে সমষ্টি বা মোমেন্টামের যে টোটাল সামেশন সে দুইটা ইকুয়াল। অর্থাৎ এম1 ইন্টু ইউ1 আর এম2 ইন্টু ইউ2, এই দুটোর যোগফল এম1 ইন্টু ভি1 এবং এম2 ইন্টু ভি2 সমান হবে। প্রবলেম হচ্ছে যখন আমরা এই ফর্মুলাটা লিখি, তোমাদের বইও একই কাজ করেছে, তারা এটাকে স্কেলার ফরম্যাটে লিখেছে না, এটা হবে ভেক্টর ফরম্যাটে। কি হবে? ভেক্টর ফরম্যাটে। আমাদেরকে ভেক্টর ফরম্যাটটা উল্লেখ করতে হবে। এখন তাহলে এই জিনিসটা আমরা লিখে ফেলি যে আপনারা সবাই নাম কি, সংঘর্ষের সংরক্ষণ সূত্রটা কি ছিল ভরবেগের। সংঘর্ষের আগেও পরে দুটি বস্তুর ভরবেগ একই থাকে তথা ভরবেগ সংরক্ষিত হয়। লেখেন বিফোর অ্যান্ড আফটার কোলিশন, before and after collision, momentum sorry, total momentum remains the same. ঠিক আছে, remains the same। এটা গেল হচ্ছে যে আমাদের সংঘর্ষের আগে আর পরে তারা হচ্ছে যে সমান থাকে। এখানে হচ্ছে বিফোর কোলিশন, ডিউরিং কোলিশন, আফটার কোলিশন। বিফোর কোলিশন, ডিউরিং কোলিশন, আর তারপর হচ্ছে যে আফটার কোলিশন। এখন যে জিনিস আমাদের জানা দরকার সেটা হচ্ছে আমাদের যে ভরবেগের সংরক্ষণ সূত্রটা আছে সেটা নিউটনের থার্ড ল থেকে খুব ইজিলি প্রমাণ করা যায়। অর্থাৎ নিউটনের থার্ড ল এবং হচ্ছে যে এই ভরবেগের সংরক্ষণ, এই দুটা সাইড বাই সাইড হচ্ছে চলে। বাবা, আপনারা আজ এরা প্রশ্ন করেন না, আগে যেটা বলছিলাম সেটা শুনে নেন। এখন যেটা বলছিলাম সেটা হচ্ছে ভরবেগের সংরক্ষণ সূত্র হচ্ছে নিউটনের তৃতীয় সূত্র প্রতিপাদন। নিউটনের তৃতীয় সূত্র কিভাবে কাজ করে বা এই মোমেন্টাম কনজারভেশন লর সাথে এটার কি সম্পর্ক আমরা সেটা এখন ভালো করে বুঝবো। সবাই মনোযোগ দিয়ে দেখেন। এই জায়গায় আমরা বলতে পারি যে এটাকে আমরা কি বলবো, ডিরাইভেশন অফ নিউটনস থার্ড ল। থার্ড ল
from momentum conservation law. আচ্ছা, তো দেখেন খুবই সোজা। আমরা জানি m1u1 plus m2u2 equal to m1v1 plus m2v2। আমরা কি করলাম, এই যে m1v1 আছে এটাকে এই পাশে নিয়ে আসলাম, m2u2 কে এই পাশে নিয়ে আসলাম, তাহলে আমাদের এরকম একটা সিনারিও আসলো। এই সিনারিওটা আসলে সুন্দর মতো আমরা হচ্ছে যে m2 এখানে কমন নিলাম, m1 এখানে কমন নিলাম, v2 minus v2, av1 minus v1। আমরা জানি যখন সংঘর্ষ হয়েছে তথা কলিশন হয়েছে তখন তারা দুইজন সমান সময় সংঘর্ষ ছিল, অর্থাৎ টাইমটা ইকুয়াল। তাহলে টাইম টি দিয়ে ডিভাইড করে দিলাম। আমরা সবাই জানি, এটা আমাদের জানা থাকার কথা এতদিনে, a is equal to v minus u by t। সবাইকে এটা জানি না কি না? সবাই এটা জানে। আমরা সেটাই অ্যাপ্লাই করেছি, অ্যাপ্লাই করে পেয়ে গেলাম হচ্ছে যে অ্যাপ্লাই করে পেয়ে গেলাম m2a2 m1a1 সুন্দর মতো চলে আসবে এইটা। এবং খেয়াল করে দেখবা আমরা এখানে মাইনাস চিহ্ন দিয়েছি কেন? বিকজ আমাদের এই জায়গায় যখন আমরা m2u2 দিচ্ছি তখন এটা ছিল হচ্ছে u2 মাইনাস v2। কি ছিল? এই যে u2 মাইনাস v2। তাই u2 মাইনাস v2 কে আসলে লিখতে হবে কিভাবে? এভাবে লিখতে হবে না, v2 মাইনাস u2, তার আগে একটা মাইনাস চিহ্ন দিয়ে নিতে হবে, কারণ এটাকে তো অপোজিট করে নিতে হবে, না তো কাজ করবে না। তাই সেভাবে অপোজিট করে নিতে হয়। সেখান থেকে দেখো আমাদের নিউটনের যে তৃতীয় সূত্র ছিল যে আমাদের ক্রিয়া এবং প্রতিক্রিয়া বল বা অ্যাকশন এন্ড রিঅ্যাকশন ফোর্স ইকুয়াল, সেটা প্রুভড হইল। আমরা কি সবাই বুঝতে পেরেছি? টি আমরা এনেছি ভাইয়া, প্রমাণের জন্য টি এনেছি, ঠিক আছে, কাস্টমার টি এনেছি। ওকে, কারো কনফিউশন হচ্ছে আর? ওকে ডান, তাহলে আমরা আগাই না। সবাই কি তুলতে পেরেছেন? ডিরাইভেশনটা আরেকবার বল, m1u1 m2u2। উপরের অ্যারো গুলো দিয়ে ভেক্টর চিহ্ন বুঝাচ্ছি, এগুলো তো তোমাদের পড়িয়েছি বাবা ভেক্টর। তোমরা এরকম নতুন নতুন বলছো কেন বাবা? হেডফোন লাগাও, সাউন্ড কি ক্লিয়ার? আমি সকালবেলাও সেম সিস্টেমে ক্লাস নিলাম, প্রত্যেকে ক্লাস করলো, আমি কিছুই বুঝতেছি না। m1u1 m2u2 equal to m1v1 plus m2v2। এখন এই জায়গায় আমাদের m2u2 আছে, আর এখানে m2v2 এদিকে নিয়ে আসছি, m1u1 এদিকে নিয়ে আসছি। নিয়ে আসার পরে আমরা কমন নিয়েছি। বাবা তোমার দুইজনই বলছো সাউন্ড কম, তোমরা দুইজন হেডফোন লাগাও। তা আসলে আমার কোনো কাহিনী নেই, আমি বারবার বলতেছি, নাহলে বাকি সবাই বলতো। আর আমি সেম সেটআপে সকালবেলা ক্লাস নিচ্ছি, তোমাদের দুইজনে বারবার প্রবলেম হচ্ছে, মানে তোমাদেরই হচ্ছে যে সেটআপের সমস্যা। m2 কমন নিলাম, m1 কমন নিলাম, তাহলে এই জায়গায় হচ্ছে যে আমাদের u2 মাইনাস v2 v1 মাইনাস v1 আছে। আমি দুইটাকেই সময় টি দিয়ে ডিভাইড করলাম, কারণ তারা একই সময় জুড়ে সংঘর্ষে ছিল বা তারা কলিশনে ছিল। সেখান থেকে সুন্দর মতো হয়ে গেল m2, এটি u2 মাইনাস v2 বাই টি, এখানে v1 মাইনাস v1 বাই টি। আমরা জানি এটা হচ্ছে এ, এটাও এ, বাট যেহেতু এখানে হচ্ছে u2 মাইনাস v2, আমরা জানি ফর্মুলা হচ্ছে v মাইনাস u বাই টি, তাই এটা হবে মাইনাস এ। দেখেন যে মাইনাস এ হয়ে গেছে, আর এটা তো প্লাস এ, তো প্লাস এ, তারপরে আমাদের অ্যান্সার চলে আসছে। ক্লিয়ার? কনফিউশন হচ্ছে কারো? নাই, সবার তোলা হয়েছে? ওকে, আই গেস ভেরি গুড, তোলাও শেষ হওয়ার কথা। যদি তোলা শেষ হয়ে যায় তাহলে আসেন এখন আমরা হচ্ছে যে এইটা রিলেটেড পরের অংশটাতে চলে যাই। তুলে নেন যাদের তোলা বাকি। তাহলে মাথায় রাখতে হবে এটা হচ্ছে যে আমাদের সংঘর্ষের ক্ষেত্রে প্রসেস। এখন সংঘর্ষ আবার দুই প্রকার হয়, ঠিক আছে? কত প্রকার বলেছি? সংঘর্ষ বা কলিশন আবার দুই প্রকার। একটাকে আমরা বলি স্থিতিস্থাপক, আমরা একটু পরে দেখবো। আরেকটাকে আমরা বলছি অস্থিতিস্থাপক বা নন ইলাস্টিক। আমরা দুই ধরনের সংঘর্ষই এখন একটা একটা করে দেখার চেষ্টা করি। চলো, প্রথম হচ্ছে স্থিতিস্থাপক বা যেটাকে আমরা বলি ইলাস্টিক, আরেকটা হচ্ছে অস্থিতিস্থাপক যেটাকে আমরা বলি নন ইলাস্টিক। স্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে
ব্যাপারটা হচ্ছে এরকম যে এখানে ভরবেগ বা মোমেন্টাম এবং কাইনেটিক এনার্জি বা গতিশক্তি সমান থাকে। এখন বিফোর ইউ গাইজ আস্ক কাইনেটিক এনার্জি কি, আমি বলবো, বাট ইউ হ্যাভ টু গিভ মি টাইম। কাইনেটিক এনার্জি এবং ভরবেগ সংরক্ষিত থাকে বা প্রিজার্ভ হয়, আর এখানে অনলি মোমেন্টাম বা শুধুমাত্র ভরবেগ সংরক্ষিত হয়। অফকোর্স আপনাদের এখানে একটা বিশাল কোয়েশ্চেন আসবে যে ভাইয়া গতিশক্তি জিনিসটা কি। চলেন আপনাকে এটা বোঝানোর জন্য আমরা আগে হচ্ছে যে স্থিতিস্থাপক সংঘর্ষের একটা কনসেপ্ট ব্যাখ্যা করি। মনে করেন এই যে আমাদের একটা গাড়ি, এই গাড়িটা যখন রাস্তা দিয়ে মনে করেন অনেক হাই স্পিডে যাচ্ছে, হাই স্পিডে যাচ্ছে, রাইট? এই গাড়িটার সাথে এখানে একটা বাস হচ্ছে ধাক্কা খাচ্ছে। এখানে একটা বাস, একটা গাড়ি আর আচ্ছা একটা কি আছে বাচ্চা, বাস। তো গাড়ি আর বাস যখন দুইজন দুজনের সাথে সেরকম সুন্দর মতো ধাক্কা খেলো, ধাক্কা খাওয়ার পরে তাদের এখানে কি কি হবে বলেন তো, মানে হোয়াট ক্যান উই সি, কি হবে? নাম্বার ওয়ান, বিকট শব্দ হবে, সাউন্ড। গাড়িটা দুমড়ে মুচড়ে যাবে, বা আমরা যেটাকে বলি হচ্ছে যে বিকৃতি, বা আমরা বলি হচ্ছে যে বিকৃতি ইংলিশ কি, এক্সপ্লোশনই বলি চলো। এবং নট বাট লাস্ট বাট নট দ্য লিস্ট, আমাদের সাউন্ড হবে, উই হ্যাভ আ মানে বিগ এক্সপ্লোশন। এগুলোর পাশাপাশি এখানে হিট প্রডিউস হবে, তথা আর যে জায়গাটা সংঘর্ষ হবে, হ্যাঁ ডিফরমেশন, সরি ডিফরমেশন, যে জায়গায় সংঘর্ষ হবে সেখানে অনেক বেশি তাপ উৎপন্ন হবে, রাইট? এবং শুধু সেটাই না, এটার পাশাপাশি দেখা যাবে যে এই গাড়িটা বা এই বাসটা তারা হচ্ছে সুন্দর মতো আবার যে কোনো একটা দিকে মুভ করবে। অর্থাৎ আমরা বলতে পারি চেঞ্জ অফ ভেলোসিটি বা বেগের পরিবর্তন হবে। অনেকগুলো ঘটনা ঘটেছে। সাউন্ড একটা ফর্ম অফ এনার্জি বা শক্তি, ডিফরমেশন একটা এনার্জি, বিকজ এনার্জি না থাকলে ডিফরমেশন হবে না। হিট এক প্রকার এনার্জি। আমরা কি রেকর্ডিং অন করেছিলাম? মনে পড়ছে না কেন? হ্যাঁ করেছি স্যার। তাহলে যদি আমাদের এই সবগুলো হচ্ছে যে হয়ে থাকে, আমার প্রশ্ন হচ্ছে ভাইয়া এই এনার্জি গুলো কোথা থেকে আসছে, কোথা থেকে এলো, ওয়্যার ডিড ইট কাম ফ্রম? আচ্ছা, আইডিয়াটা হচ্ছে এরকম, যখন এই দুটো সংঘর্ষ হয় তাদের প্রত্যেকের মধ্যে গতিশক্তি ছিল। কি ছিল? গতিশক্তি বা কাইনেটিক এনার্জি। গতিশক্তি কি? গতির জন্য যে শক্তি, অর্থাৎ আমরা গতিশীল অবস্থায় আমাদের মধ্যে যে শক্তিটা থাকে তাকে বলা হচ্ছে গতি শক্তি বা কাইনেটিক এনার্জি। এই কাইনেটিক এনার্জি থেকেই আমাদের দেখা যাচ্ছে আস্তে আস্তে এই শক্তিগুলো প্রডিউস হয়েছে, তথা এটাই সাউন্ড এনার্জিতে কনভার্ট হয়েছে, এটাই হিট বা তাপ শক্তিতে উৎপন্ন করেছে, আবার এটাই ডিফরমেশন ঘটিয়েছে, তথা এটা আমাদের পদার্থের আকৃতিকে পরিবর্তন করে ফেলেছে। তাহলে অবশ্যই এরা যদি 100 জুল মানে গতিশক্তিতে একজন একজনের দিকে ছুটে আসে, সংঘর্ষের পরে তাদের 100 জুল গতিশক্তি আর ছিল না, সেখান থেকে অনেক পরিমাণ শক্তি বিভিন্ন জায়গায় কি হয়ে গেছে, রূপান্তর হয়ে গেছে। এই যে রূপান্তর হয়ে গেল তথা গতিশক্তি সংরক্ষিত থাকলো না বা প্রিজার্ভ করতে পারলাম না কাইনেটিক এনার্জিতে, এটাকে আমরা বলি অস্থিতিস্থাপক সংঘর্ষ। কি বলি? এটাই হচ্ছে আমাদের দ্য বেসিস ফর অস্থিতিস্থাপক বা নন ইলাস্টিক কলিশন। বাস্তব জগতে প্রত্যেকটা আমাদের হচ্ছে যে সংঘর্ষ বা কলিশন আসলে অস্থিতিস্থাপকই হয়, কিংবা আমরা বলতে পারি নন ইলাস্টিকই জেনারেলি হয়। যেমন এটাকে আমরা কি বলেছি, অস্থিতিস্থাপক বা
নন ইলাস্টিক। নন ইলাস্টিক, এটা হচ্ছে আমাদের সংঘর্ষের ওভারঅল কনসেপ্ট। ক্লিয়ার? তাহলে আমরা একটা অস্থিতিস্থাপক ও নন ইলাস্টিক কনফিউশন মানে সংঘর্ষ দেখুন। তাহলে এখানে কি হইলো, আমরা যে গতিশক্তিতে এসেছি বা আমাদের যে কাইনেটিক এনার্জি ছিল সেটা চেঞ্জ হয়ে গেছে, সেটা থেকে কিছু পরিমাণ অংশ অন্য এনার্জিতে কনভার্সন হয়ে গেছে। বুঝতে পারছি? ওকে। এখন প্রশ্ন আসতে পারে, ভাই গতিশক্তিকে প্রকাশ করা হয় কি দিয়ে? গতিশক্তি বা কাইনেটিক এনার্জি, ইলাস্টিক মানে কি? ইলাস্টিক মানে হচ্ছে যে এরকম করে দুটো বল দুটোর সাথে সংঘর্ষ করে টুস করে চলে গেল। নন ইলাস্টিক মানে হচ্ছে দুজন দুজনের সাথে মারা মানে ধাক্কা খেয়ে তারপর হচ্ছে যে তোমার অনেকখানি এনার্জি লস হয়ে গেছে। বুঝতে পারছো? তাহলে গতিশক্তি বা কাইনেটিক এনার্জির ফর্মুলা কি? হাফ এম ভি স্কয়ার। শেষ। সবাই কি বুঝতে পেরেছে? তুলে নেন তাড়াতাড়ি, এটা তোলা হইলে আমাকে একটু বলেন। এবার এটা তোলা শেষ। তোমাদের কি কি বলে এটাকে, আচ্ছা আমি হচ্ছে তোমাদের কেমিস্ট্রির যে লেকচারটা ছিল, কেমিস্ট্রি লেকচারটা আমি অলরেডি হচ্ছে যে সবগুলা দিয়ে দিয়েছি। তোমাদের মনে হয় অনেকের হচ্ছে যে চ্যাপ্টার 4 এর লেকচার গুলা মানে অফ হয়ে যাচ্ছিল, রাইট? আমি প্রত্যেকটা লেকচার আপলোড করে দিচ্ছি, আমি এগুলো আগেই ডাউনলোড করে রাখছিলাম, এগুলো সব আপলোডও করে দিচ্ছে, সমস্যা নেই। ভাগ্য ভালো সব রেডি করে রাখছিলাম। হয়েছে সবার? ওকে, আমরা তাহলে আগাইলাম বাচ্চারা। হাফ এম ভি স্কয়ার কিভাবে হলো ওইটা ডিরাইভেশন তোমরা পড়বা পরের চ্যাপ্টারে। এই চ্যাপ্টারে সে ডিরাইভেশন নাই আনফরচুনেটলি, বাট কনসেপ্টটা এখন লাগবে, এই জন্য আমাকে পড়াইতে হবে। তো এটা মেনে নাও আর কি, আপাতত নেক্সট চ্যাপ্টারে পড়াই দিব, সমস্যা নেই। এখন আসলে শর্টকাটে ডিরাইভেশনটা আমরা দেখে ফেলি। তাহলে আমরা বুঝলাম, যদি কোনো একটা সংঘর্ষ স্থিতিস্থাপক হয় তাহলে সেখানে কি হবে? গতিশক্তি বা আমরা বলতে পারি কাইনেটিক এনার্জি সংরক্ষিত হবে। আপনারা যদি সংজ্ঞাটা জানতে চান, আমি সংজ্ঞাটা লিখে দিই, তাহলে আপনাদের মনে হয় শুরু মানে ভালো হয়। দেখেন, স্থিতিস্থাপক সংঘর্ষ বা ইলাস্টিক কলিশন, যে সংঘর্ষের আগে ও পরে গতিশক্তি সংরক্ষিত থাকে তাকে স্থিতিস্থাপক সংঘর্ষ বলে। তাকে স্থিতিস্থাপক সংঘর্ষ বলে। The collision where kinetic energy is preserved before and after collision is called elastic collision। ঠিক আছে? কলিশন কাইনেটিক হলে কি তবে কলিশনে কাইনেটিক এনার্জি প্রিজার্ভ কেমনে থাকে? থাকে না, দ্যাটস আ কনসেপ্ট। আসতেছে একটা একটা করে আসতেছে। এটা হচ্ছে আমাদের মানে সংজ্ঞা। এখন আসলে অস্থিতিস্থাপকের সংজ্ঞাটা লিখে ফেলেন। আমার জন্য জিনিসটা পড়ানো সহজ অস্থিতিস্থাপক, বিকজ আমি তো জাস্ট হচ্ছে যে হালকা একটু টুইস্ট করে দেবো।
আমার কাজ শেষ। তারা তবে একটু ধৈর্য ধরতে হবে, আপনারা সব কোশ্চেনের অ্যান্সার পাবেন স্টেপ বাই স্টেপ। নন ইলাস্টিক সলিউশন, আপনারা আগে আমাকে এটা পড়াইতে দেন, তারপরে কোশ্চেন করেন, দেখবেন আপনাদের অ্যান্সার আমি অলমোস্ট দিয়েই ফেলছি। আচ্ছা, দেখছেন কত সুন্দর করে আমরা লিখে ফেললাম। ওকে, লেখা শেষ হলে বলেন। ডান সবার, আগাই তাহলে। এখন আসেন, আমাদের এতটুকু হয়ে গেলে আমরা চলে যাই সংঘর্ষের প্রকার ভেদে। সংঘর্ষ দুই প্রকার, একটা হচ্ছে স্থিতিস্থাপক বা আমরা বলি ইলাস্টিক সলিউশন, একটা হচ্ছে অস্থিতিস্থাপক। তো বাস্তব জগতে স্থিতিস্থাপক সংঘর্ষ এক্সিস্ট করে না, যেটা একটু আগে একজন প্রশ্ন করতেছিলেন না, যে ভাই স্থিতিস্থাপক মানে বলতে বলতেই হচ্ছে আরেকজন প্রশ্ন করছে। এই জন্যই বলছি ধৈর্য ধরেন, আপনার অ্যান্সার আমি আমি অ্যান্সার লেকচারেই পাবেন। আপনাদের সাধারণত বাস্তব জগতে স্থিতিস্থাপক সংঘর্ষ এক্সিস্ট করে না, বাস্তবে পসিবল না, নট পসিবল ইন রিয়ালিটি। এটা হচ্ছে জাস্ট একটা থিওরিটিক্যাল আইডিয়া, কারণ রিয়ালিটিতে যখনই কোনো একটা সংঘর্ষ হবে অবশ্যই সেখানে চেঞ্জ অফ এনার্জি থাকবেই, কিছু না কিছু এনার্জি, শব্দ, চাপ ইত্যাদিতে উৎপন্ন হবে। তো দেয়ার ইজ নো পসিবিলিটি যে এটা আসলে সত্য হবে। বুঝাইতে পারছি? ক্লিয়ার? আচ্ছা, তাহলে বাস্তব জগতে কি হয়? অস্থিতিস্থাপক। এখন একটা জিনিস মাথায় রাখতে হবে, স্থিতিস্থাপক সংঘর্ষ এবং যে অস্থিতিস্থাপক সংঘর্ষের কথা আমরা বলছি, ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে স্থিতিস্থাপক হলে বা ইলাস্টিক হলে সেটা ভরবেগ এবং গতিশক্তি দুটোই মানবে। অন দি আদার হ্যান্ড অস্থিতিস্থাপক হলে এটা শুধুমাত্র মানবে। তাহলে এটা দিয়ে লাভ, থিওরিটিক্যাল বিষয় তো জানতে হবে, এটার উপর বেসিস করেই তো আমাদের অনেক থিওরি ডিরাইভ করা, যে আইডিয়াল সিনারিওতে কি হয়, ওটা না জানলে কেন। ওকে, গেল এতটুকু। এখন এই জায়গায় বলা হচ্ছে যে ভরবেগ তো ভরবেগ, m1 u1 প্লাস m2 u2, এটা তো আমরা সবাই দেখলাম, এই যে এটা। এখন স্থিতিস্থাপক সংঘর্ষ হওয়ার জন্য ফকির আসে না। স্থিতিস্থাপক সংঘর্ষের জন্য হাফ m1 v1 স্কোয়ার প্লাস হাফ m2 স্কোয়ার ইজ ইকুয়াল টু হাফ m1 v1 স্কোয়ার প্লাস হাফ m2 v2 স্কোয়ার। এটা কারণ হচ্ছে যদি আমাদের স্থিতিস্থাপক সংঘর্ষ হয়, তাহলে এখন আমরা হচ্ছে যে এটা বলতে পারি যে এই দুইটা যদি আমাদের শর্ত মানে তবে একটা সংঘর্ষ স্থিতিস্থাপক, নাইলে না। ঠিক আছে? এখন ভাইয়া হোয়াট টু ডু, ইস্যুটা হচ্ছে আমাদের একটা শর্টকাট ডিরাইভেশন আছে এই দুটোর পরিবর্তে, যে আমরা এত প্যারা নিয়ে বের না করে আমরা চাইলে দুটোকে ডিরাইভ করে একটা শর্টকাট সলিউশন বের করতে পারি। সেই শর্টকাট সলিউশনটা কি, চলো দেখি। এটা হচ্ছে আমাদের 2 নাম্বার ইকুয়েশন, আমরা লিখেছি এই জায়গায়। আমরা কি করলাম, এই যে m1 আর এটা, সরি, এটা m1, এটা m1, কোথায় গেল? আচ্ছা, এটাকে এই পাশে নিয়ে আসছি, এটাকে এই পাশে নিয়ে আসছি, আনলাম। আনার পরে আমরা হাফ m1 কমন নিচ্ছি, হাফ m2 কমন নিচ্ছি। এখন আমরা সবাই জানি ইউ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কি, ইউ প্লাস বি ইন্টু ইউ মাইনাস বি। আর এটা মানে কি, ইউ প্লাস বি ইন্টু বি মাইনাস সি। আসছে এটা। এখন আমরা সবাই 1 নাম্বার ইকুয়েশন থেকে কি শিখেছি, এটাকে যদি এই পাশে নিয়ে আসি, এটাকে যদি এই পাশে নিয়ে আসি, তাহলে পাওয়া যাবে m1 ইন্টু u1 মাইনাস v1 ইজ ইকুয়াল টু m2 ইন্টু v2 মাইনাস u2, তাই না? এই যে আমরা এখানে জাস্ট এটাকে, আর মানে এটাকে এই পাশে নিয়ে সেটাকে এই পাশে নিয়ে তারপর কমন নিচ্ছি। তাহলে খেয়াল করে দেখেন, m1 u1 v1, এই যে m1 u1 v1, m2 u2 v2, তাহলে কি এইগুলা সমান না? সমান কাটাকাটি করে ফেলে থাকবে কি, থাকবে শুধু হচ্ছে u1 মাইনাস v1 ইকুয়াল টু v2 কি মাইনাস u2। আমরা হচ্ছে যে u2 টাকে ওই পাশে নিয়ে আসলাম, তাহলে u1 প্লাস u2, আর এটাকে নিয়ে আসলাম v1 প্লাস v2। তাইলে সাধারণত এটা কাজ করবে, ঠিক আছে?
এবং আমি এখানে একটা কথা লিখে রেখেছি, এই শর্টকাটটা ডিরেক্টলি ভুলেও ইউজ করা যাবে না। এটা ফর ইওর ওন, মানে এটা তোমার অ্যাডমিশনের সময় তুমি চাইলে ইউজ করতে পারো, অ্যাডমিশন টেস্টে বা শর্টকাটে। আর তুমি চাইলে এটাকে ডিরেক্টলি ইউজ করতে পারবে, ইউজ করলেই মাইক দিবে। বুঝতে পারছি? ক্লিয়ার? সমঝে? কোনটা লাস্টে বুঝো নাই? লাস্টে কি বুঝো নাই? এখান থেকে? আচ্ছা, কাহিনী হচ্ছে যে এটা দেখো ভালো করে। M1U1 মাইনাস M1V1, M2V2 মাইনাস M2U2। মাথায় ঢুকছে? এখন এইটার এটা সমান, এগুলো কেটে দিলাম। কেটে দিলে এই যেটা চলে আসে, মানে কেটে দিলে জাস্ট এইটা থাকে। তাহলে U1 মাইনাস V1, V2 মাইনাস U2, U1 প্লাস U2, V1 প্লাস V2। শেষ। শর্টকাটে ইউজ করবো, শর্টকাট মানে হচ্ছে যে এমসিকিউর জন্য ইউজ করবো। ক্লিয়ার? কার কনফিউশন আছে? ওকে, আই গেস কারো কনফিউশন তাহলে না। যদি কনফিউশন না থাকে তাহলে চলেন আমরা পরের অংশটাতে চলে যাই। শেষ এতটুকু? আমি যদি কাদা দেওয়ালে ছুঁড়ে মানে সেটা দেওয়ালে আটকে যায় তাহলে সেটা কি ইলাস্টিক না? হ্যাঁ, এটার সাথে এটা কি সম্পর্ক? ওটা তো অন্য ব্রাঞ্চ ফিজিক্স এর, এই ব্রাঞ্চের সাথে সম্পর্ক নাই। ওকে, তোমাদের বইয়ে আরো দুইটা ফর্মুলা দিয়েছে, আমরা এখন সেই দুইটা ফর্মুলা ডিরাইভ করবো। সবাইকে এটা তুলেছেন? জোন আউট ট্রিক্স, এইটা হচ্ছে যে সংঘর্ষেরই একটা ডিরাইভেশন, মানে এই দুইটা যদি মানে তাহলে দুইটাকে মিলাই আমরা এটা আনাইতে পারি, কারণ তখন এটাতে ইজিলি ম্যাথ করতে পারবো। এটাই জাস্ট বুঝাচ্ছে, আর কিছু। তুলেন, সমস্যা নেই। হ্যাঁ, ম্যাথ করাবো ভাইয়া, ধৈর্য ধরেন। আসেন, আরেকটা ডিরাইভেশন আছে। এটা আপনাদের বইয়ে ফর্মুলা দিয়ে দিচ্ছে বাট ডিরাইভেশন দেয় না। যে ফর্মুলা ডিরাইভেশনটা বোঝার জন্য আমাদের এই হেল্পটা লাগবে আর কি। চলেন বের করে দেখাই। তোমাদের বইয়ে এই ফর্মুলা ডিরেক্ট দিচ্ছে বাট ডিরাইভ দেয় না, আমরা ডিরাইভেশনটা দেখাবো। ডেরিভেশন দেখানোর জন্য ফার্স্ট অফ অল আমরা জানি we know that, আমরা দুইটা ফর্মুলা এখানে অলরেডি বের করেছি। M1U1 প্লাস M2U2, M1V1 প্লাস M2V2। আমরা আরো একটা জিনিস বের করেছি, সেটা হচ্ছে U1 প্লাস V1 ইকুয়াল টু U2 প্লাস V2। আমরা এই দুটো ইকুয়েশনই বের করে নিয়ে আসছি। আসছি নাকি না? এই দুটো থাকুক, এই দুটো আমাদের লাগবে। তো আমরা এক থেকে পাই, ফ্রম ইকুয়েশন ওয়ান। এটা হচ্ছে আমাদের ইকুয়েশন।
আমরা V1 বের করতে চাই, তাহলে আমরা সেটা করব, আমরা সুন্দর মতো M2 V2 কে এখানে নিয়ে আসি। এটা হচ্ছে M1 V1। আচ্ছা, না, এইভাবে করলে হবে না। U1 + V1 = U2 + V2, তাই না? আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা V2 এর ভ্যালুটা এখানে বসাই দিই। এই যে এখানে যে V2 আছে, আমরা একটা কাজ করি, 2 থেকে পাই U1 + V1 = U2 + V2। তো কাজ করে আমরা V2 এর মান বসাই দিই, V2 = U1 + V1 + U2। ইকুয়েশন নাম্বার 3। এই তিনের মান বসাবো একে। কোয়েশ্চেন করে না মাঝপথে, একটু বাবা পড়াইতে দেন। আপনারা এত প্রশ্ন করলে তো সমস্যা। প্রশ্ন করবেন, বাট আপনি আগেই শুরু করছে ডিরাইভেশন কি ইম্পর্টেন্ট। আগে বাবা, আগে তো শিখবা, শিখে নাও, তারপরে প্রশ্ন করো। এত অনীহা, এত অস্থিরতা থাকলে তো হবে না। শিক্ষা অনেক ধৈর্যশীলতার বিষয়। সময় নিয়ে, মাথা ঘামায় ঘামায় তারপর শিখতে হবে, এটাই সিস্টেম। যদি তাড়াহুড়ো করেন, কিছুই হবে না। ধৈর্য ধরেন, আগে দেখেন। কি হয় জানেন, এই যে আমি যখন লিখাচ্ছি, আমি যখন বলছি স্টেপ বাই স্টেপ, আপনি তখন ওই যে সময়টা বসে বসে মেসেজটা লিখতে থাকেন না, আপনি কিন্তু ওই সময় আর মিস করেন, তারপরে আপনি আবার বলেন হ্যাঁ বুঝাই দেন কিছু না। এটা একটা বাজে প্রবলেম। ধৈর্য ধরেন, আগে দেখেন কি হচ্ছে। এই যে আবার শুরু, ঈদের আগেও ক্লাস নিয়ে না, আরে পড়ে নাও, শেষ করো। আমার প্রবলেম না, আমি আমার মতো পড়ায় যাব, তারপরে তুমি তোমারটা দেখো। আগে দেখো আমি শেষ করি, তারপরে তুমি তোমারটা বললো, ঠিক আছে? তাহলে এই জায়গাটা আসবে হচ্ছে যে ইকুয়েশন। তাহলে আমরা বসাইলাম মান, তাহলে হবে M1 V1, এটা M2। V2 এর জায়গায় বসবে U1 + V1 - U2। তাহলে আমরা যদি এখন এটাকে ভাঙাই, M1 V1, M2 U1, M2 V1, M2 U2। M2 U2 এই পাশে আছে তাই না, পাঠাই দেয় আরেকটা এই পাশে, তাহলে আসবে 2M2U2, M1U1। এখানে হচ্ছে যে আমাদের -M2U1। আর এখানে হচ্ছে যে V1 কমন নিলে আসবে M1 + M2। বাস, আমরা এখন সুন্দর মতো ফরম্যাটটা পেয়ে যাব, যে U1 কমন নিলে M1 - M2 +2M2U2 বাই M1 + M2। দেখেন ডিরাইভেশন হয়ে গেল। এই হচ্ছে যে আমাদের ডিরাইভেশনের ওভারঅল প্রসেস। ক্লিয়ার? আচ্ছা, ভালো কথা বলছো। ওকে, সবাই বুঝছেন? ওকে, ডান। ডান হয়ে গেলে আমরা আগাবো। সবাই তুলছেন? বুঝি না, আরেকবার। তার এক সেকেন্ড একটু ফিক্স করে নিই, ঝামেলা হয়েছে একটু। শেয়ার স্ক্রিন দিলাম। আম, গেল। হ্যাঁ, দিচ্ছি বাবা, এক সেকেন্ড। হ্যাঁ, এবার আসছে। ঠিক আছে। হ্যাঁ, বলো। এবার কি হয়েছে বলো।
ফ্রিকশন কোত্থেকে আসে? আমি তো ফ্রিকশন ওয়ার্ডটা উচ্চারণও করি নাই, ফ্রিকশন কোত্থেকে পাইলাম? হ্যাঁ, এটা দিয়ে ফাইনাল রেসির মান বের করতে পারবো, বাট আই ডোন্ট রেকমেন্ড, বিকজ এই ফর্মুলা মনে রাখা অনেক কঠিন। এর থেকে মানে প্যারা, মানে দরকার কি প্যারা নেওয়ার, ইজিলি মনে তেমনি রাখা যায়। ওকে, ঠিক আছে, সবার ডান। আচ্ছা, সিমিলারলি আমরা চাইলে ভি টু এরও প্রমাণ করতে পারি, ঠিক আছে। সিমিলারলি উই ক্যান প্রুভ ভি টু ইজ ইকুয়াল টু এত। আমি ম্যাথ করানোর সময় বলে দিব কেমনে ম্যাথ করতে হবে, সমস্যা নেই। আর ভাইয়া যে করে ম্যাথ করে দিব, ওর ম্যাথ আসবেও না, তো প্যারা নিয়ে আমরা। ঠিক আছে, ওকে। তাইলে আমাদের মোটামুটি এটা ডান, সবার তোলা হয়েছে। ভি টু বের করার জন্য ভি ওয়ান এর মান বের করতে হচ্ছে না। কোথায় বের করতে হচ্ছে দেখো, কোনো দরকার নেই। আর তুমি বলতে পারো ভাই এই দুটি ইকুয়েশন কেন দরকার, এই দুটি ইকুয়েশন দরকার যদি, মানে কেন দরকার তোমাকে বুঝাই দিচ্ছি। যদি ভি ওয়ান বা ভি টু কোনোটাই দেওয়া না থাকে, কোনোটাই দেওয়া না থাকে, if v1 or v2 none is given, কোনোটাই দেওয়া না থাকলে তখন তোমাকে এই ফর্মুলা ইউজ করেই ম্যাথ করতে হবে। তো তোমাদের বইয়ে ডিরাইভেশন দেয় নাই, তোমাদের বইয়ে ডিরেক্টলি হচ্ছে যে এই দুটা ফর্মুলা দিয়ে দিচ্ছে। তো আমরা দেখাবো এখন কিভাবে সেগুলো করা যায়। আগের স্লাইডটা দিব ম্যাম। হয়েছে, এটা হয়েছে। সবার তুলা হলে বলেন, আমরা একটা ম্যাথে যাবো তাইলে। ঠিক আছে, আমরা যা যা বেসিক করা দরকার করে ফেলছি, এখন বাকিটুকু সোজা। আচ্ছা, এখন এখান থেকে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আছে, যে জিনিসটা আমাদের জানতে হবে, যে ভাইয়া যদি ভর সমান হয়, if mass is equal, যদি ভর সমান হয় তখন আমাদের যেটা হবে, এখানে হচ্ছে যে আমাদের আছে দেখেন কত, এই দুটো আছে তাই না। এসএস টা নিতে পারেন নাই, দিচ্ছি, নেন এসএস নেন, নিয়ে আমাকে বলেন যে ভাই না আসছে এসএস। নিয়েছেন, ওকে ডান। আচ্ছা, এবার দেখেন, না ভাইয়া ম্যাথ না, আরো অনেক কিছু আছে। আচ্ছা, আবার নেন। আপনাদের তুলতে তো সময় লাগছে কেন, তো অনেকক্ষণ ধরেই স্লাইডে ছিলাম আমরা। ওকে ডান, আগাইলাম। এবার আসেন, যদি ভর ইকুয়াল হয়, যদি আমাদের সেটাই হয়ে থাকে তাহলে দেখেন m1 ইকুয়াল টু m2 হইলে, m1 ইন্টু ইকুয়াল টু m2 মানে কি, এটা 0, 2m2 u2, আর এটা হচ্ছে যে কত আসবে, m2 প্লাস m2, তাহলে দেখেন কত আসে, 2m2 u2 বাই 2m2, জাস্ট আসলে u2। আর এটার ক্ষেত্রে দেখেন m1 ইকুয়াল টু m2 হলে 0 × u2, m1 u1, 2m1,
কাটাকাটি করে চলে আসবে জাস্ট U1। অর্থাৎ আমরা বলতে পারি V1 হয়ে যাবে U2 এর সমান, আর V2 হয়ে যাবে U1 এর সমান। তার মানে কি, সেকেন্ড যে বস্তু ছিল তার বেগটা পেয়ে গেছে ফার্স্ট বস্তু, ফার্স্ট যে বস্তু ছিল তার বেগটা পেয়ে গেছে সেকেন্ড বস্তু। তাহলে আমরা বলতে পারি বেগ বা ভেলোসিটি এক্সচেঞ্জ হয়েছে। কি হয়েছে? এক্সচেঞ্জ হয়েছে। তাদের বেগ বা ভেলোসিটি তারা এক্সচেঞ্জ করবে। ঠিক আছে? ক্লিয়ার? তাহলে এই জিনিসটাই আপনাদের বইয়েও লেখা আছে যে যদি এরকম হয় তাহলে সেকেন্ড বস্তুর যে বেগ সেটা ফার্স্টটা নিবে, ফার্স্ট বস্তুর বেগ সেকেন্ডটা নিবে। হ্যাঁ, M2 M1 না লিখে এম লিখলেও হবে, ইটস দ্য সেম যেহেতু। ক্লিয়ার? ভাই অনেক কনসেপ্ট কিন্তু আমরা কিন্তু অনেক কিছু করছি। আপনাদের বইয়ে কিন্তু ভাই ভালো মানে ভালো অ্যামাউন্ট অফ কন্টেন্টই দিছে। সমস্যা হচ্ছে এগুলো কিচ্ছু ডিরাইভ করে না, ডিরেক্টলি খালি দিয়ে রেখে দিছে। তুমি দেখবা এই যে এই জিনিসটা আমরা পড়লাম এটা তোমাদের একটা লাইন লিখে দিছে just। একটু ভালো করে বুঝে নেন ভাইয়া, আমি আপনাদেরকে সিলেবাসের বাইরে কিছু পড়াচ্ছি না, সিলেবাসের ভিতরেই পড়াচ্ছি। কোনটা বুঝেন নাই বলেন? হ্যাঁ, আমরা বুয়েটের অ্যাডমিশন টেস্টের কোশ্চেন সলভ করবো একটা দুইটা। কে কে বুঝেন নাই কোন পার্টটা বলেন? হ্যাঁ, এটা কি বুঝেন নাই মানে কোশ্চেনটা বলেন তাহলে বুঝবো এটা কি বুঝেন না। রাইসা বলেন। বায়োলজি বই কি কি কন্টেন্ট থাকবে দেখাচ্ছি। বায়োলজি বই হয়ে গেছে। আচ্ছা রাইসা, তুমি আমাকে বলতে থাকো কি প্রবলেম, হ্যাঁ? মানে কথাটা লিখতে থাকো, বুঝাইতে থাকো। আর আপাতত আপনারা যারা আছেন তারা হচ্ছে যে ম্যাথের জন্য এই কোশ্চেনটা লেখেন, বাম সাইডে কোশ্চেনটা তুলতে থাকেন, পুরা কোশ্চেনটা তুলবেন। ঠিক আছে? টোটাল কতগুলো কোশ্চেন আছে? 1 2 3 4 5 6 7 8, 8টা কোশ্চেন। না, 8টা কোশ্চেন তুলেন বসে বসে তাড়াতাড়ি। আমি একটু জাস্ট মুখটা ধুয়ে আসি, আপনার কোশ্চেনটা তুলেন। কোশ্চেনটা তুলেন, আমি এসে বুঝাচ্ছিলাম।
সবার ভিউ এর উপরে অ্যারো দিলে কি বুঝাইছেন? ভেক্টর সাইন। হ্যাঁ, ভেক্টর। আচ্ছা ঠিক আছে, আসেন আমরা তাহলে ম্যাথে চলে যাই। আচ্ছা, এটা আমি লাস্ট একবার বুঝাই দিচ্ছি। তো কনসেপ্ট হচ্ছে এরকম যে এই দুটো যে আমাদের সূত্র আছে, যদি M1 এবং M2 সমান হয় তাহলে এটা তো মাইনাস, মানে জিরো। তো এটা আসলো এখান থেকে আমরা M1 আর M2 যে যেহেতু সমান, এখানে আমরা M1 এর পরিবর্তে M2 বসাই দিছি। তারপরে 2M2 কাটাকাটি হয়ে গেছে। সিমিলারলি এখানে M1 M2 যদি বসাই দিই, কাটাকাটি করে V1 আসবে। এটাই বুঝাইছি যে যদি আমাদের কখনো ভরটা সমান হইতো, তাহলে একজনের মানে দ্বিতীয় বস্তুর বেগটা প্রথম বস্তু লাভ করতো, প্রথম বস্তুর বেগটা দ্বিতীয় বস্তু লাভ করতো। এভাবে হচ্ছে যে আমাদের ভেলোসিটি বা বেগটা এক্সচেঞ্জ হয়ে যাবে। লজিক বুঝতে পারলাম? না, ভেক্টর সাইন জাস্ট ভেক্টর সাইন, এটা উপরে হোক নিচে হোক বামে হোক ডানে হোক ম্যাটার করে না, এটা একদিকেই যাবে, একদিকেই ভেক্টরের সাইন হবে। ওকে, আসেন ব্যাখ্যায় যাই। তো আমাদের প্রথম ম্যাথ বলা হচ্ছে যে একটা বস্তু স্থির আছে এবং এই যে বস্তু সেটা বাম দিকে এসে অ্যাটাক করেছে, তারপরে এই প্রথম বস্তুটা V1 ভেলোসিটিতে যাত্রা শুরু করেছে। তো জিজ্ঞেস করেছে V2 কত। আমরা কি করেছিলাম, আমরা ডান পাশে যারা আছে তাদের সবাইকে প্লাস, বাম পাশে যারা আছে তাদের সবাইকে মাইনাস ধরলাম। তো দেখো কি হইলো আমাদের এই জায়গায়, আমরা হচ্ছে প্রথমে এটা আমাদের ফর্মুলা। তো আমরা যেহেতু জানি এটা ভেক্টর ফরম্যাটে, তো আমরা এখানে সব ডেটা বসাইলাম যে 2 × 0, U2 হচ্ছে -3 যেহেতু এই ডাইরেকশনে, সো -3, 2 এর সাথে আসবে আমাদের -4 যেহেতু এটা এই ডাইরেকশনে, এবং আমাদের এখানে V2 হচ্ছে যে 3V2। ইন দ্যাট কেস আমাদের এখানে আমরা ডেটা বসানোর পরে আমাদের অ্যান্সার চলে আসলো V2 = হচ্ছে -1/3। যেহেতু মাইনাস আসছে এবং আমরা এই ডাইরেকশনে সবাইকে হচ্ছে যে মাইনাস ধরেছি, তাই আমাদের বেগ এখানে হচ্ছে যে এই ডাইরেকশনে -1/3। বুঝতে পারছি সবাই? বি নাম্বারে এবার আমরা একটা আগের থেকেই বেগ দিয়ে দিয়েছি, ইউ2তেও একটা আগের দিকেই বেগ দিয়ে দিয়েছি, V1এও একটা আগের থেকেই বেগ দিয়ে দিয়েছি, এবং সবগুলো একই ডাইরেকশনে আছে। জিজ্ঞেস করা যে V2 কত। দেখো আমরা সব ডেটা বসাই দিচ্ছি, বসায় দেওয়ার পরে V2টা পেয়ে গেছি, V2টা মাইনাস আসছে, অর্থাৎ V2টাও এই ডাইরেকশনেই যাবে। তো খুবই সোজা সোজা ম্যাথ কিন্তু, M1U1 + M2U2, M1V1 + M2V2। তাহলে আমাদেরকে একই ভাবেই হচ্ছে একই বস্তু দিয়ে বারবার ম্যাথ করে যেতে হবে। ক্লিয়ার? তা আমাদের এতটুকু পর্যন্ত ডানাই গেছে। কারো কনফিউশন আছে বা কোয়েশ্চেন আছে? আচ্ছা, আশা করি কারো কনফিউশন বা কোয়েশ্চেন নাই। এরপরে আসে ডি নাম্বারে বলা হয়েছে U1 এত, U2 এত, V10, V2 কত। তাহলে আমরা সবার ডেটা বসাই দিলাম, বসাই দিয়ে এটা আসছে। একটা কাজ করি, আপনার আমাকে এখন না দেখে এইটার অ্যান্সারটা বলেন তো দেখি, ই নাম্বারটা কত হবে, ই নাম্বারে V2 কত হবে, সব বের করে দেখান তাড়াতাড়ি। হ্যাঁ, টেকনিক্যালি ফিজিক্স চ্যাপ্টার 2 এর ম্যাথই সবচেয়ে হার্ড।
লেখেন ই নাম্বার ম্যাথ লেখেন। সবার ডান, আমরা আগাই। সেবার দেখেন আমাদের এই জায়গায় আমি অ্যান্সারটা লিখে দিচ্ছি, দেখেন আপনার সাথে মিলে কিনা। ই নাম্বারে m1 u1 প্লাস m2 u2 প্লাস, সরি m2 u2 ইকুয়াল টু m1 v1 প্লাস m2 v2। তো এখানে যেটা হবে, এই যে আমাদের m1 আছে, এই m1টা এসে হচ্ছে যে আমাদের বসাবো 2 ইন্টু, দেখো u1টা কোন দিকে, এই ডাইরেকশনে, অর্থাৎ এখানে যদি হয় তাহলে সেটা +2 হবে। m2 ক্ষেত্রে দেখো এটা হচ্ছে যে আমাদের আসবে 3, এবং এটা উল্টা ডাইরেকশন, কারণ দেখো আমাদের এই ডাইরেকশনে নাকি যাচ্ছিল বলেছে, এটা -3। তারপরে আসবে m1 v1, তাহলে 1 × -1 জিজ্ঞেস করা হচ্ছে, সরি 2 × -1 জিজ্ঞেস করা হচ্ছে 3 × v2 এর ক্ষেত্রে v2 কত, তাহলে আমাদের v2 হয়ে যাবে 2 × 2 = 4, 3 × 9, 3 × 9 +2/3, 4 × 2 = 6 - 9 -1 হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, বুঝতে পেরেছি? সো দেখেন ম্যাথটা কিন্তু কঠিন না, ম্যাথটা সহজ। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমাদের এতটুকু হচ্ছে কনফিউশন হয়ে, মানে কনফিউশনটা, তাহলে আমাদের এতটুকু দেওয়া হয়েছে। আপনারা যেটা করবেন, আপনারা হচ্ছে যে এফ আর জি এটা আপনারা বাসায় প্র্যাকটিস করেন। আমরা এখন নতুন ম্যাথে যাচ্ছি, একটু ম্যাথে হচ্ছে যে কিছু ভেরিয়েশন আসবে। লেখেন এটা টাইপ 1 এর ম্যাথ গেছে, টাইপ 2 লেখেন। এই সংঘর্ষের মধ্যে টাইপ 2 লেখেন মিলিত বস্তু। মিলিত বস্তু বা কম্বাইন্ড অবজেক্ট। মিলিত বস্তুর কনসেপ্ট হচ্ছে সংঘর্ষের পরে যদি দুইটা একসাথে হচ্ছে যে আসা যাওয়া শুরু করে বা একসাথে হচ্ছে মুভ করা স্টার্ট করে, যেমন আমরা এখানে দেওয়া আছে এই যে একটা গাড়ি, মনে করে গাড়িটা একটা, এখানে একজন পথচারী হেঁটে যাচ্ছিল, গাড়িটা পিছন থেকে হিট করার পর এই পথচারীকে গাড়ি নিজেই হচ্ছে টেনে টেনে সামনে নিয়ে চলে গেল। তাহলে এই গাড়ি এবং পথচারী তখন একটা মিলিত বস্তুতে পরিণত হবে। কিসে পরিণত হবে? মিলিত বস্তু বা কম্বাইন্ড অবজেক্ট। কম্বাইন্ড অবজেক্টের ক্ষেত্রে ম্যাথের কনসেপ্ট হচ্ছে এরকম, প্রথমে তারা আলাদা থাকে, পরে তারা একসাথে হয়ে যায়। এটার অপোজিট ঘটনাও করতে পারে, যে প্রথমে একসাথে আছে, পরে তারা আলাদা আলাদা হয়ে গেছে। যেমন বোমা বিস্ফোরণ, যখন একটা বোমা বিস্ফোরিত হয়
একটা বোম ব্লাস্ট হয়, তখন অনেক সময় আমাদের এই প্রতিটা ভর আলাদা আলাদা হয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে তারা হচ্ছে সব দিকে ছড়ায় যায়। ঠিক আছে, তো আমাদের অনেকগুলো কেসেসই হইতে পারে। এটা হচ্ছে আমাদের মিলিত বস্তুর কনসেপ্ট। বুঝতে পেরেছে? কারো কনফিউশন আছে? আচ্ছা, এটা M3V3 হবে। মানে আমি বুঝাচ্ছি যে আমাদের ভরবেগ শুধু দুইটার মধ্যে হবে তা না, এটা একাধিকের মানে দুইয়ের বেশিও হইতে পারে। ইটস নট লাইক জাস্ট দুইটার ক্ষেত্রেই হবে। ঠিক আছে। ওকে, আমরা আগাই তাহলে। এতটুকু হয়ে গেলে আমার পরেরটাতে চলে যাচ্ছে বাচ্চা। হ্যাঁ যাবে তো, কেন যাবে না? ও আচ্ছা, ওই জায়গায়। না, ওইখানে লেখা যাবে না, এটা বোমা বিস্ফোরণের ক্ষেত্রে হয়, বুঝাবো, সমস্যা নেই। ইটস লাইক কাহিনী আলাদা দুইটার ক্ষেত্রে। এখন আসেন আমরা হচ্ছে যে ম্যাথে চলে যাই। ইন ইন রিয়ালিটি ম্যাথ আসলে ডিফারেন্ট কিছু না, ইটস জাস্ট এখানে স্লাইড একটা চেঞ্জ আছে। তাহলে চলেন ম্যাথটা হচ্ছে যে পড়ার চেষ্টা করি। প্রথম ম্যাথ লিখে ফেলেন আমাদের মিলিত বস্তুর জন্য। দেখেন এটা ম্যাথ নাম্বার 1, মিলিত বস্তুর ক্ষেত্রে লেখেন একটি বাস 200 কেজি ভরের এবং তা 60 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে। অপর দিক থেকে একটি 60 কেজি ভরের গাড়ি 20 মিটার পার সেকেন্ড বেগে আসছে। সংঘর্ষের পর বাস যদি গাড়িকে টেনে সামনে নিয়ে যায়, তবে মিলিত বেগ কত? is going a car comes at 20 meter per second velocity from opposite direction, and after collision they at move together.
ফাইন্ড কম্বাইন্ড ভেলোসিটি। এটা হচ্ছে কোয়েশ্চেন। এবার আসেন আমরা হচ্ছে যে এটার সলিউশনটা তো চাই। এটার সলিউশনে আমাদেরকে ফার্স্ট যেটা করতে হবে, আমরা সবাই জানি যে এই দিক থেকে যদি আপনার বাস আসে, আর এই দিকে যদি আমাদের একটা গাড়ি আসে, তাহলে বাস হচ্ছে এখানে ধাক্কা দিবে, গাড়ি হচ্ছে এইদিকে ধাক্কা দিবে। তাহলে দেখা যাবে M1 U1 M2 U2 M1 V1 প্লাস M2 V2। M1 হচ্ছে 200 আর U1 হচ্ছে 60। M2 হচ্ছে 60 আর U2 হচ্ছে অপোজিট ডাইরেকশনে 20। আর এখানে দুটো বস্তু একসাথে মিলিত অবস্থায় আছে, তাহলে M1 প্লাস M2 ইকুয়াল ইন্টু ভি। এখান থেকে চলে আসবে ভি ইজ ইকুয়াল টু 60 মাইনাস 20 বাই হচ্ছে 200 প্লাস 60। শেষ ঝামেলা। সবাই ক্লিয়ার? বুঝতে পেরেছি। আচ্ছা, কারো কনফিউশন আছে? আচ্ছা, কারো কনফিউশন তাহলে নাই আই গেস। তাহলে আপনারা সবাই বুঝতে পারছেন কিভাবে কাজ করতে হবে। চলেন পরেরটাতে চলে যাই। দেখি এটা করেন তো, সবাই কোশ্চেন তুলে ফেলেন তাড়াতাড়ি। কোশ্চেন তুলে ফেলেন। বলা হচ্ছে একটা বস্তু মুক্তভাবে পড়ছে উপর থেকে, একটা ট্রাক নাকি যাচ্ছিল, 200 কেজি ভরের ছিল। তো পড়লে কি হবে না হবে? আমি ইংলিশ ভার্সনে কোশ্চেন ট্রান্সলেট করে দিচ্ছি। 200 কেজি empty truck is moving at 50 মিটার পার সেকেন্ড velocity। হ্যাঁ, একই, মানে ফর্মুলা সব সেম। at moving at এত velocity, if the object falls from 10-meter height and it weighs 2 kg, find new velocity of truck। করে ফেলেন। আচ্ছা, দিচ্ছি লাস্ট সাইড, এটা তুলে নেন, লাস্ট সাইডটাও দিচ্ছি। এটা তুলে নেন, লাস্ট সাইডটা দিচ্ছি। হয়েছে?
ওকে ডান, আসেন আগাই। যদি আমাদের এটা কমপ্লিট হয়ে যায়, একজন হচ্ছে আগের স্লাইডটা চাচ্ছিলেন, এই যে আগের স্লাইড। ম্যাথ আরো তো বাকি আছে, 4-5টা বাকি, বেশি বাকি নেই। এই তো 4:30, আর 15 মিনিটের মধ্যে শেষ করে দেবো এই, মানে টপিকটা তো কমপ্লিট করতে হবে, টপিকটা শুরু করেছে, শেষ তো করতে হবে। ওকে, নেন, আগে স্লাইডের স্ক্রিনশট তোলা শেষ, এখন আসেন এটা বুঝাই দিই। এই ম্যাথটাতে সবাই যেটা ভুল করে সেটা হচ্ছে যে যখনই আমরা উপর থেকে একটা বস্তুকে ছেড়ে দিই, বস্তুটা তো এটা জিনিসটা পড়ে। অনেক সময় তারা যেটা ভুল করে সেটা হচ্ছে যে কি, ওয়াজি কি হয়েছে ইশরাক, তোমার বুঝলাম না, কোয়েশ্চেন কি বলো। ইট ওয়েইজ 2 কেজি হবে না? বাবা, তোমার তো ইংরেজিটা আমি ভালোই জানি, কি যে বলো মাঝে মধ্যে। আর তোমার তো বাংলা ভার্সন না, তুমি তুমি বাংলা ভার্সন দিয়ে তুমি ইংলিশ ভার্সনটা মাথা ঘামাচ্ছ কেন? অদ্ভুত বলাবেন ভাই, মানে পড়াইতে যাবো পরে এমন। উফ, আল্লাহ। বাবা, আই ওয়ে 200 কেজি, এটাই তো ইংরেজি, কি শেখাচ্ছ না শেখাচ্ছ, মানে একটা পড়াচ্ছি। আচ্ছা, তুমি তো বুঝতেছো, ম্যাথে বুঝাইছে, তাহলে তুমি মাথাটা ঘামাইতেছো কেন আমার? মানে অযথা ঘামে কেন, মেজাজটা গরম লাগে আমি বুঝতেছি। পড়াচ্ছে কি ইম্পর্টেন্ট জিনিস। এই যে আই ওয়ে 200 পাউন্ড, এটাই তো ঠিকই তো আছে, হোয়াট ডিড আই ডু রং, আমি কিসে বুঝলাম না। মানে এটা তো ভার্ব, আই ওয়ে মানে তো আমি কত কেজি ওজন, এটাই তো বুঝাই। অযথা ঘামে মেজাজটা গরম লাগে, একটা ইম্পর্টেন্ট জিনিস পড়াচ্ছি, এমন এমন কোয়েশ্চেন করবে, তারপর আবার এমন বল আবার কি, কি রে ভাই, কি রে ভাই, এটা কেমন? এটা একটা অবজেক্ট, অবজেক্টটা গাড়ির মধ্যে পড়তেছে। তবে যখন পা গাড়ির মধ্যে পড়বে, এই অবজেক্টটা তো সামনে মুভ করতেছে না, অবজেক্টটা যাচ্ছে সোজা নিচ বরাবর। তো যখন এই বাসটা সামনে আগাবে বা ট্রাকটা সামনে আগাবে, এটা তো ফাঁকা জায়গা। তাহলে ফাঁকা জায়গা যদি থাকে, কাহিনীটা হচ্ছে আমাদের এটা, আমরা যে নর্মাল ফর্মুলা, তো মেজরিটি কেসে মানুষ যেটা ভুল করে সেটা হচ্ছে, এটা তো আমাদের 10 মিটার উচ্চতায় আছে, তাই না? যখন এটা এটার মধ্যে পড়বে, তখন এটা তো একটা ভেলোসিটিতে পড়বে। অনেকে মনে করে কি এই বেগটা নিয়ে কাজ করতে হবে না, কারণ আমাদের এখানে পুরো এন্টায়ার যে ভরবেগের সংরক্ষণ আছে, সেটা কিন্তু একটা নির্দিষ্ট ডিরেকশন বরাবর অনুভূমিক বা হরাইজন্টালি যাচ্ছে। বস্তুটা পড়ছে উল্লম্ব বা ভার্টিক্যাল, ওর এই বেগের এইটার সাথে কোনো ধরনের রিলেশন নাই। তাই আমরা এটাকে ইগনোর করবো, আমরা ধরে নিব কি এই বরাবর তার তো কোনো বেগ ছিলই না, সে ছিল স্থির ছিল বা জিরো ছিল, আমরা সেটাই ধরে নিই। তাহলে 200 × 50 প্লাস জিরো ইকুয়াল টু, এখানে চলে আসছে এই ভ্যালু। সেখান থেকে আমরা ভি এর মানটা বের করে ফেলবো। বাস, ঠিক আছে, ক্লিয়ার। এইভাবে হচ্ছে আমাদের ভি এর অ্যান্সারটা আসবে। তোমরা মানে পড়াইতেই দাও না, একটা জিনিসের ম্যাথ পড়াচ্ছি, বুঝাইতে দাও, মাঝ পথে প্রশ্ন করতেই থাকো, ক্রমাগত প্রশ্ন করতে থাকো। আমি কিন্তু জুমে তোমাদের ক্লাস দিতে চাইছিলাম হচ্ছে যে আনমিউট করে, কিন্তু তোমাদের একবার আনমিউট করার সুযোগ দিলে তোমরা মাইকটা মিউট করতে, এটাও খেয়াল করো। আর কোয়েশ্চেন করতেই থাকো, আমি বলছি যে আগে একটা জিনিস পড়াই শেষ করো, শেষ করতে হবে। তারপরে যা কোয়েশ্চেন করো। না, কোয়েশ্চেন লেখার সূত্রে লিখতে দেরি আছে, তোমাদের কোয়েশ্চেন করা শুরু হয়ে যায়। এত এরকম অস্থির হলে তো সমস্যা, জিনিস তো শেখা শেষ করতে হবে। ইন মোস্টলি তোমার নিজেরাও দেখছো যে তোমাদের কোয়েশ্চেনের অ্যান্সার তোমার এমনি লেকচারেই পেয়েছে। কারণ আমি তো জানি তোমার কি কোয়েশ্চেন করতে হবে, গত 6 বছর ধরে পড়াচ্ছি, তুমি তার নতুন কোনো বান্দা না। তুমি তো আর বিগত 6 বছরের কোনো স্টুডেন্টের মতোই কোনো না কোনো একটা কোয়েশ্চেন করবে, অ্যান্সারই করা শুরু করবে না। একটা টপিক লিখছি, টপিক লেখার সাথে কোয়েশ্চেন করো, আগে দেখো পড়াই, তারপরে জিজ্ঞেস করো না, এখনই প্রশ্ন করতে হবে। এরপর থেকে আমি কোয়েশ্চেনের অপশনটা অফ করে রাখবো, যখন মন চাবে তখন কোয়েশ্চেন অপশন অন করে দেবো। এইভাবে তো পড়ানো যায় না। সবার হয়েছে, আগাইতে পারি? আগাইলাম। সবাই এই কোয়েশ্চেন তাড়াতাড়ি তুলে ফেলো, কোয়েশ্চেনটা তুলেন, তারপর হচ্ছে যে আমরা অ্যান্সারে যাবো। যা যা আছে স্লাইডে তুলে নিন, তারপর হচ্ছে আমরা অ্যান্সার। M2U2 কেন? M2U2 জিরো কারণ হচ্ছে বললাম না, এটা আদি বেগ জিরো, এই বরাবর এটা কোনো বেগ নাই, তাহলে এটা আদি বেগ বা ইনিশিয়াল ভেলোসিটি জিরো, এই জন্য।
F1 F2 ভেক্টরে, শোনো আমি এখানে যে ম্যাথ দিছি ওটা ভেক্টর সাইন বুঝাই নাই, ওটা আমি দিয়েছি যে জাস্ট তোমাদের ডিরেকশন বুঝাইতে। ভেক্টর সাইন অলওয়েজ একদিকেই হবে, রাইট সাইডের হচ্ছে যে অ্যারো, ওইভাবে কাজ করে না বাকিগুলো। ভেক্টর সাইন একদিকে, রাইট সাইডের অ্যারো। আর এমনি নর্মালি হচ্ছে তোমার বাকিগুলো হচ্ছে যে, মানে আমি এখানে ম্যাথের জন্য তোমাদেরকে স্পেসিফিক্যালি বুঝাই দিছি কোনটা কোন ডিরেকশন, যেন আমাকে বারবার লিখতে না হয়। হ্যাঁ, U1 U2 যেটা ইচ্ছা সেটা ধরতে পারবো, ওটা ম্যাটার করে না। ওকে। না, ওয়াই অ্যাক্সিস বরাবর সূত্র কিভাবে ফেলবো আগের ম্যাথে? মানে তুমি তো যাচ্ছ ডান, তো উপরে নিচে তো কোনো আসলে মুভমেন্ট নাই, তাহলে ওয়াই অ্যাক্সিস বরাবর কিভাবে সূত্র ফেলবো বলো? ওকে, এটা দেখেন, এই ম্যাথে যেটা হচ্ছে, আমরা গুলি করলাম, গুলি করার পরে একটা পাখির মধ্যে গুলিটা লাগলো, লেগে সে পাখিটার মধ্যে থেকেই পাখিটা ছিটকে পড়লো। তো প্রশ্ন হচ্ছে পাখিটা কত বেগে ছিটকায় পড়বে। এটা মিলিত বস্তুর ম্যাথ। মিলিত বস্তুর ম্যাথ কিভাবে? কারণ পাখিটার মধ্যে গুলিটা গেঁথে থাকবে, তো এটা মিলিত বস্তু হয়ে যাবে। তো প্রথমে 200 মিটার/সেকেন্ড 2 গ্রাম ভর দেওয়া আছে, মানে প্রথমে তোমার এখানে দেওয়া আছে যে আমাদের হচ্ছে যে ইনিশিয়ালি কারোরই কোনো বেগ ছিল না, অর্থাৎ দুইজনই হচ্ছে কি ছিল, না ইনিশিয়ালি তো দুজনের বেগ ছিল না, কি লিখছি আমি, সরি সরি, একটু ঠিক করতে হবে যেটা। ইনিশিয়ালি হচ্ছে যে গুলিটা আগাচ্ছিল 200 ইন্টু 0.002 সিস্টেম, আর পাখিটা স্থির ছিল, সো 5 ইন্টু 0। পরে দুইটা বস্তু মিলিত পরিণত হয়েছে, সো M1 + M2 ইন্টু V2, সেখান থেকে V2 চলে আসবে, V2 না তো V আর কি, V চলে আসবে 200 প্লাস, সরি 5 + 0.002, বাস সেখান থেকে তোমার অ্যান্সার চলে আসবে 1 মিটার/সেকেন্ড। ক্লিয়ার? লাগাই, সবার ডান। পাবা রেকর্ড, কেন পাবা না? তোমাদেরকে কখনো কোনো লেকচার রেকর্ড দেই নাই এমন হয়েছে? তো অবশ্যই পাবা, সেটা কেমন কথা, রেকর্ড পাবা না? ওকে, এটা গেল। এবার আসেন আমরা হচ্ছে যে পরবর্তী ম্যাথে চলে যাই। তাহলে আমাদের কয়টা ম্যাথ গেল? এই মিলিত বস্তুর উপর 3টা ম্যাথ গেছে। ওকে, মিলিত বস্তুর 3টা ম্যাথ গেলে পরের ম্যাথে চলে যান। লেখেন, সবাই লিখে ফেলেন। টাইপ 3, অনলি M1 M2 দেওয়া, অনলি M1 M2 গিভেন। লেখেন, দুটি বস্তু
20 মিটার পার সেকেন্ড ও 10 মিটার পার সেকেন্ড পরস্পর বিপরীতমুখী বেগে একে অপরকে ধাক্কা দিল। স্থিতিস্থাপক সংঘর্ষ হলে V1 কত, V2 কত? If two objects collide elastically with 20 meter per second and 10 meter per second opposite velocities, find V1, V2. কোয়েশ্চেন এ তে M1 এবং M2 সমান। কোয়েশ্চেন বি তে M1 2 কেজি, M2 30 কেজি। কোয়েশ্চেন সি তে M1 টেন্ডস টু 0 কেজি আর M2 হচ্ছে 30 কেজি। ঠিক আছে, তাহলে আসলে আমরা এটা বোঝানোর চেষ্টা করি। হাউ ডাজ ইট ওয়ার্ক? প্রসেস হচ্ছে, আমরা সবাই জানি যখন আমাদের অনলি M1 M2 দেওয়া থাকবে, এখানে আমরা যেটা করব, সবাই আমরা জানি V1 is equal to M1 minus M2, তাই না? এটাই তো ফর্মুলা ছিল, নাকি M2 minus M1 ছিল? কোনটা ছিল? M1 minus M2, ঠিক আছে। M1 minus M2, এটা M1 plus M2, মনে হয় U1 ছিল, প্লাস 2M2 U2 ছিল। এটাই ছিল তাই না ফর্মুলা? দাঁড়ান, নিজে ভুলে গেছি, একটু দেখে নিই। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, এটা হচ্ছে ফর্মুলা। এখন দেখো, এ নাম্বার কেস আমরা জানি M1 M2 সমান হলে কি হবে? V1 equal to U1 আর V2 equal to U2, সরি V1 equal to U2 আর হচ্ছে কি V2 equal to U1। তাহলে V1 হচ্ছে আমাদের এই জায়গায় চলে আসবে U2 কত, -10, আর V2 কত, মাইনাস, V2 কত 20। সো একটা প্লাস একটা মাইনাস ছিল, সো দুইটা অপোজিট হয়ে গেছে। এবার V1 বের করি, এখানে M1 U1 দিচ্ছে, তাহলে হচ্ছে যে আমাদের 2 মাইনাস 20, U1 হচ্ছে 20, আর এখানে 2 ইন্টু 20 ইন্টু হচ্ছে -10, বাই এই দুটোকে যোগ করে দাও, দ্যাট উড বি 2 প্লাস 20। তাহলে এখানে একটা অ্যান্সার চলে আসে। তো এখানে যা ডেটা আসবে তাই, সিমিলারলি এখানে V2 অ্যান্সারও সেভাবে বের করবে। এটা হচ্ছে যে কত ছিল, 20, সরি 10, 10 না তো -10, 2 ইন্টু M1 হচ্ছে আমাদের 2, আর U1 কত,
u1 হচ্ছে 20 বাই আবার t প্লাস বাস এইভাবে অ্যান্সার, ঠিক আছে। কোনটা m1 কোনটা m2? এটা m1, এটা m2। ডান সবার? মাঝে এমনিতে বুঝবো কেমনে? ও আচ্ছা, মানে তুমি দেখবা যে তোমার এখানে যদি সিরিজ সাপোর্ট সংঘর্ষের কথা বলা থাকে তাহলে তোমার এই দুটো ফর্মুলা অ্যাপ্লিকেবল, এছাড়া না, ঠিক আছে। ওকে গুড, তাহলে যদি এতটুকু হয়ে থাকে তাহলে আমাদের অলমোস্ট এই ম্যাথ ডান। আমরা আজকে আর নতুন টাইপ করছি না, আমাদের আরো দুটো টাইপ বাকি আছে, দুটো টাইপ আমরা নেক্সট দিন করবো, ঠিক আছে। বাট আজকে হচ্ছে মোটামুটি ভালো অ্যামাউন্ট অফ পড়াশোনা হয়েছে। কালকে আমাদের এই পার্টটুকু শেষ হবে, আম, সাম্যবল অসাম্যবল এবং হচ্ছে যে আমাদের ওই কি বলে এটাকে মহাকর্ষ বিকর্ষ শেষ হবে। এটা শেষ হওয়ার পরে আমাদের আরো 3টা লেকচার লাগবে। লিফট পড়াইতে হবে একদিন, আম, তারপরে হচ্ছে যে ফ্রিকশন পড়াইতে হবে একদিন, পুলি পড়াইতে হবে একদিন, তো 3টা লেকচার লাগবে। 3টা লেকচার হলে আমাদের চ্যাপ্টার শেষ হবে। তাই আর কি, ভালো থাকেন, সুস্থ থাকেন, টাটা। v1 মাইনাস কেন, অপোজিট ডাইরেকশন না? ও আচ্ছা, নাকি কোনটাকে মাইনাস হচ্ছে? হ্যাঁ, না v1 কে মাইনাস ধরে নাই তো আমরা, হচ্ছে যে v1 কি মাইনাস অ্যান্সার, সেটাই আসতেই পারে, অপোজিট ডিরেকশনে যাবে অ্যান্সার, হতেই পারে।